তুরস্ক এবং প্যারিসের উদ্দেশ্যে গতকাল ভোরে বাংলাদেশ ত্যাগ করেছেন মোহাম্মদ ইউনূস। তারপর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় উঠেছে, ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন? অনেকেই আমাকে ব্যক্তিগতভাবেও জিজ্ঞেস করেছেন। আজকে সেই বিষয়টি নিয়েই আলোচনা করব। এর সাথে রয়েছে আজকে দুপুরে যে বিখ্যাত মহিষ ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে কথা বলেছিলাম, তার সর্বশেষ আপডেট। শেষ পর্যন্ত সাথে থাকবেন। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা, আসসালামু আলাইকুম এবং আদাব। গতকাল ভোর 4:40-এ চার্টার্ড বিমান অর্থাৎ ভাড়া করা বিমানে চড়ে 12-13 জন সফর সঙ্গী সহ সামরিক প্রহরায় অত্যন্ত গোপনীয়তার সাথে মোহাম্মদ ইউনূস বাংলাদেশ ত্যাগ করেছেন এবং তিনি প্রথমে তুরস্কে গিয়েছেন। কেন এই রাগঢাক, কেন এই গোপনীয়তা? তার সাথে যে 12-13 জন সফর সঙ্গী ছিলেন তার মধ্যে 2 জন হলো বর্তমানের আমলা, 2 জন হলো সাবেক আমলা, 2 জন ইউনূস সেন্টারের। তবে তার মধ্যে লামিয়া মোর্শেদ এবার তার সফর সঙ্গী হননি এবং যুদ্ধ অপরাধী হিসেবে সাজাপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরীর পরিবারের একজন এবং তার ব্যক্তিগত প্রহরী যারা তার সাথে থাকেন তারা মিলে তুরস্কে গিয়েছে। তুরস্কে যাবার পরে তুরস্ক এবং পাকিস্তানের তুরস্ক এম্বাসির যৌথ আয়োজনে তিনি একটি মিটিং করেন, যে মিটিংয়ে উপস্থিত ছিলেন মূলত ওআইসি ভুক্ত ইসলামিক দেশগুলোর প্রতিনিধিরা। সেখানে সূচনা বক্তব্য দেন ডক্টর ইউনূস। এই বৈঠকটি আয়োজন করা হয়েছিল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, যিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং যে নির্বাচনটি আর কদিন পরেই সম্ভবত ৩রা জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনে ডক্টর খলিলের পক্ষে ক্যাম্পেইন করবার জন্যই তিনি তুরস্কের এই সভায় বক্তৃতা করেছেন এবং তিনি সেই সভায় বক্তব্যে বলেছেন যে ডক্টর খলিল ব্যক্তিগতভাবে তার অত্যন্ত বিশ্বস্ত এবং তিনি মনে করেন যে ডক্টর খলিল যদি এই সভাপতি পদে নির্বাচিত হয় তাহলে জাতিসংঘের পক্ষে তিনি সারা পৃথিবীতে ব্যাপক ভূমিকা রাখতে পারবেন। বিশেষ করে ডক্টর খলিল খুবই ইনোভেটিভ আইডিয়ার অধিকারী একজন মানুষ, খুবই নতুন এবং সৃজনশীল আইডিয়া তার মাথা থেকে আসে, যেটা ডক্টর ইউনূস নিজেই তার প্রমাণ, এবং তারুণ্যকেও ডক্টর খলিল ধারণ করেন। সো পৃথিবীর তারুণ্যের পক্ষে ডক্টর খলিল নির্বাচিত হলে সোচ্চার থাকবেন এবং জাতিসংঘে দেখা গেছে যে এখানে মোটামুটি বড় বড় দেশগুলোর স্বার্থ সংরক্ষিত হয়, ছোট দেশগুলোরা বরাবরই উপেক্ষিত থাকে, কিন্তু ডক্টর খলিল নির্বাচিত হলে তিনি ছোট দেশগুলোর স্বার্থের সপক্ষে একটা স্ট্যান্ড নেবেন। এই সব কারণে তিনি ডক্টর খলিলকে জেতানোর জন্য ওআইসি ভুক্ত দেশগুলোর উপস্থিত যেসব প্রতিনিধি ছিলেন তাদের প্রতি অনুরোধ করেন। এই যে চার্টার্ড বিমানে তিনি তুরস্ক গেলেন, এটি কিন্তু বাংলাদেশ সরকারের পয়সায় ভাড়া করা। এটা ইউনূস সেন্টার কিংবা মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত অর্থে নয়, অর্থাৎ সরকারি অর্থায়নে তিনি বিমান ভাড়া করে তার সফর সঙ্গীদের নিয়ে তুরস্কে গিয়েছেন এবং তুরস্কের এই সভা শেষে তিনি গিয়েছেন প্যারিসে এবং প্যারিসে তিনি আজকে তার ব্যক্তিগত কাজ এবং ঈদ এসব মিলিয়ে তিনি আজকে ব্যস্ত সময় কাটাবেন। আগামীকাল প্যারিসে স্থানীয় সময় সন্ধ্যা 6টায় তিনি আরও একটি মিটিং করবেন এই ডক্টর খলিলের সমর্থনে। সেখানে উপস্থিত থাকবেন জাতিসংঘের সাবেক কর্মকর্তা, বিভিন্ন তার পরিচিত সাবেক কূটনীতিক, বর্তমান কূটনীতিক এবং প্রভাবশালী অনেককেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন এই সভায় এবং সেখানেও তিনি ডক্টর খলিলকে নির্বাচনে বিজয়ী করবার পক্ষে বক্তব্য রাখবেন। ব্যক্তিগত আলোচনায় ডক্টর ইউনূস বলেছেন যে তিনি ডক্টর খলিলের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী এবং ডক্টর ইউনূস মনে করেন
যে ডক্টর খলিল যদি এই পদে জয়লাভ করে তাহলে বর্তমানে বাংলাদেশে অন্তত 2029 পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ অব্যাহত থাকবে। ডক্টর ইউনূস প্রায়শই কথায় বলেন যে বর্তমান যে তারেক রহমান সরকার এটি তার সরকারেরই একটা এক্সটেনশন বা সম্প্রসারণ, এবং তিনি এই সরকারের উপরে তার সম্পূর্ণ নিয়ন্ত্রণ আছে বলেই মনে করেন। এই যে প্যারিসে তিনি যে বক্তৃতা দেবেন, তুরস্কে যে নিজে বক্তৃতা করলেন, এই দুই জায়গাতেই তিনি বলেছেন ডক্টর খলিলকে নির্বাচিত করতে, এবং তিনি তার নিজের জন্যও দোয়া চেয়েছেন, এবং তিনি জাতিসংঘের মহাসচিব পদে আগামীতে নির্বাচন করবেন, এবং তিনি নির্বাচনে বিজয়ী হলে এই অঞ্চলে এবং বাংলাদেশে তাদের যে নিয়ন্ত্রণ বর্তমানে আছে সেটা 2035 পর্যন্ত সম্প্রসারিত হবে, অর্থাৎ 2035 পর্যন্ত বাংলাদেশ তাদের গ্রিপে থাকবে। সো ডক্টর খলিলের জন্য যেমন ক্যাম্পেইন করছেন, তেমন ডক্টর ইউনূস নিজের জন্য ক্যাম্পেইন করছেন, এবং ডক্টর ইউনূস মাল্টিপল অপশন খোলা রেখেছেন। তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি হবার স্বপ্ন কিন্তু এখনো পরিত্যাগ করেননি। এর পাশাপাশি তিনি জাতিসংঘের মহাসচিব পদে প্রতিদ্বন্দ্বিতা করবার স্বপ্ন এখন দেখছেন। এবং এখন কথা হলো যে ডক্টর খলিলের নির্বাচনী প্রচারের উদ্দেশ্যে গিয়েছেন ডক্টর ইউনূস, তাহলে কেন এই গুঞ্জন উঠছে যে ডক্টর ইউনূস কি পালিয়ে গেলেন, তিনি কি আর দেশে ফিরবেন না? এর অন্যতম একটা কারণ হলো যে তিনি সাধারণত যখন ট্রাভেল করেন তার যাবার ব্যাপারে ইউনূস সেন্টার থেকে প্রেস রিলিজ দেওয়া হয়, সবাইকে বলা হয় তিনি প্রায়ই বিদেশে যান এবং তিনি প্রচারের আলোয় থাকতে পছন্দ করেন। এর বাইরেও এবার যে তিনি গিয়েছেন, তিনি সাধারণত তার সাথে অনেক বেশি লাগেজ থাকে না, কিন্তু এবার তিনি ব্যক্তিগত ব্যবহার্য প্রচুর জিনিসপত্র এই ভাড়া করা বিমানে নিয়েছেন এবং গোপনীয়তার মধ্য দিয়ে দেশ ত্যাগ করেছেন। এ কারণেই এই আলোচনাটা উঠেছে যে ডক্টর ইউনূস বোধহয় পালিয়েই গেলেন এবং সহসা তিনি দেশে ফিরবেন না। এবং এর পেছনে যে কারণটা বললাম যে বর্তমানে যে জিও পলিটিক্যাল সিচুয়েশন, যে আমেরিকা ভারত এদের সম্পর্কের যে নতুন একটা মাত্রা আমরা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে ডক্টর ইউনূসের জন্য একটা অনিশ্চিত পরিস্থিতি বিরাজ করছে। সো তিনি যেহেতু খুব শেয়ানা মাল, সুতরাং তার এই মুহূর্তে একটু সরে থাকার একটা প্রবণতা থাকতে পারে। যাই হোক, তিনি ফিরবেন কিনা সেটা আমরা তাড়াতাড়ি জানতে পারবো। তবে এই মুহূর্তে তিনি ডক্টর খলিলের ক্যাম্পেইন এবং তার আড়ালে নিজের ক্যাম্পেইন করা নিয়ে ব্যস্ত। তো এই হলো ডক্টর ইউনূসের দেশ ত্যাগ এবং সম্ভাব্য পলায়নের কাহিনী। এছাড়াও আজকে যখন আমি এই বাংলাদেশের মহিষ ডোনাল্ড ট্রাম্প নিয়ে এপিসোড করলাম, অনেকেই জানতে চেয়েছেন যে এখন সে কোথায়, কেমন আছে। তো তার সর্বশেষ আপডেটের জন্য আমি একটা ছোট্ট ভিডিও ফুটেজ দেখাই। জাতীয় চিড়িয়াখানা মিরপুরের পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম এর এই কথাগুলো শুনে। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি মূল লক্ষ্যই হলো এখানে প্রাণী সংরক্ষণ। এখানে যে অ্যালবিনো মহিষটি আলোচিত হয়েছে, এটি আসলে আমাদের সরকারের যখন দৃষ্টিগোচর হয়েছে, সরকার এই প্রাণীটি সংরক্ষণের জন্যই চিড়িয়াখানায় পাঠিয়েছে। আমরা তার সুব্যবস্থা করেছি, আমরা তার পরিচর্যার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করেছি। আচ্ছা, এই মহিষটি আনার ফলে কি দর্শনার্থীদের আরেকটু বাড়বে কি মনে করছেন আপনারা? আমরা কিন্তু এটি আসলে দর্শনার্থীর কাছে তাদেরকে প্রদর্শনের উদ্দেশ্যে এখানে আনিনি। এটা আমাদের সংরক্ষণের জন্য এখানে আসা এটিকে। আর যেহেতু চিড়িয়াখানা এটি থাকবে, দর্শনার্থীটা উপভোগ করবে। আমরা আমাদের এখানে যখন এই প্রাণীটি এসেছে, এর সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা আমরা করব। আমরা এটা রাখার জন্য একটি শেড প্রস্তুত করেছি, শেডের জীবাণু নাশক ব্যবহার করেছি। তার জন্য যে খাবারের পাত্র, পানির পাত্র, সেগুলোকে জীবাণুমুক্তকরণ, সেই কাজগুলো আমরা করেছি। তার উপরে একটি শেড নির্মাণের অলরেডি ওই খাঁচা একটি শেড আছে, তারপরও তার খাবারের পাত্রের উপর একটা পৃথক শেড নির্মাণে আমরা ব্যবস্থা করেছি। তার স্বাস্থ্য পরীক্ষা করেছি আমরা, সে সম্পূর্ণ সুস্থ রয়েছে। আমরা আমাদের ওখানে সার্বক্ষণিক অ্যানিম্যাল কেয়ারটেকার রেখেছি, আমাদের কর্মকর্তা রেখেছি, তারা এটি সবসময় দেখভাল করছে। আজকে যেটা হয়েছে যে আজকে চিড়িয়াখানায় অসংখ্য মানুষ গিয়েছে, একেবারে বাদ ভাঙা ভিড় যাকে বলে। এমনিতেই এসব উৎসবের দিনে চিড়িয়াখানা অনেক মানুষ যায়, তবে এবারের দর্শনার্থীদের প্রধান দাবি ছিল
তারা ডোনাল্ড ট্রাম্পকে দেখতে চায় এবং ডোনাল্ড ট্রাম্পকে দেখার জন্য প্রচুর ভিড় হয়েছে। একদিকে বিশ্ব গণমাধ্যমের আলোচিত এই ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন বাংলাদেশের ঢাকার মানুষের মানে দর্শনীয় একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।